হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং ক্লাসরুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের দশম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করে দেব। সপ্তম থেকে দশম শ্রেণীর অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেখার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন অথবা প্লেলিস্টে গিয়ে একবার চেক করতে পারো। আর এই চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10-এর পার্ট 2। 1 নম্বর প্রশ্ন বলছে, নিচের প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচন করো। অর্থাৎ কিছু অপশান দেওয়া রয়েছে, সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। কোয়েশ্চেনটি হলো, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? এটি সরল সুদ কষার অঙ্ক। অ্যান্সার লিখবে। আমরা জানি সরল সুদ ইকুয়ালস টু P/T/100 বলা হয়। অর্থাৎ P কথার অর্থ মূলধন, সুদের হার মানে R, আর সময় মানে T। এখন সরল সুদ দেওয়া রয়েছে, দেখো PNR/25। তো সরল সুদের স্থানে লিখলাম PNR/25 ইকুয়াল টু মূলধন জানতে চেয়েছে ইন্টু সুদের হার দেওয়া রয়েছে R%, তাহলে R ইন্টু সময় দেওয়া রয়েছে n বছর বাই 100। এখান থেকে মূলধন কি চলে আসে, দেখো NR কেটে যায়, দুদিকেই আছে। তাহলে মূলধন কি হবে, এই 100টা মূলধনের নিচে ভাগ রয়েছে, এই দিকে চলে গেলে গুণ হয়ে যাবে P ইন্টু 100/25। তাহলে 100কে 25 দিয়ে কাটলে কি হয়, 4P। সুতরাং মূলধনের পরিমাণ ছিল অপশন বি 4P টাকা। তাহলে এর অ্যান্সার হয়ে গেল অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তো অ্যান্সারটি দেখো, মনে করি প্রথম ও দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা যথাক্রমে h1 এবং h2 একক। তো দুটি লম্ববৃত্তাকার চোঙ নেওয়া হয়েছে, প্রথমটির উচ্চতা ধরা হয়েছে h1 এবং দ্বিতীয়টির উচ্চতা ধরা হয়েছে h2, এবং পরিধি যথাক্রমে 2πr1 এবং 2πr2 একক। এর r1 ব্যাসার্ধ এবং দ্বিতীয়টির r2 ভূমির ব্যাসার্ধ ধরা হয়েছে। শর্তানুসারে দেখো বলেছে যে উচ্চতার অনুপাত 1:2, তাহলে প্রথম অনুপাত কি h1:h2 ইকুয়ালস টু 1:2, বা এটাকে আমরা লিখতে পারি h1/h2 ইকুয়ালস টু 1/2। h2 আসছে 2 ইন্টু h1, এবং পরিধির অনুপাত দেওয়া রয়েছে 3:4, তাহলে 2πr1:2πr2 ইকুয়ালস টু 3:4, বা 2πr1/2πr2 ইকুয়াল টু 3/4। পাই আর 2 কেটে যায়, r1/r2 ইকুয়াল টু 3/4 পড়ে থাকে। বা লিখতে পারি 3 ইন্টু r2 ইকুয়াল টু 4 ইন্টু r1, বা r2 এর মান কি চলে আসে, 4r1 ভাগ 3 হয়ে যাবে, 3টা যেহেতু গুণ রয়েছে। এখন আমাদের প্রশ্নে বলেছে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তো প্রথম চোঙের আয়তন ইস্টু দ্বিতীয় চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, πr²h। তো এক্ষেত্রে প্রথম চোঙের আয়তন কি হবে, পাই ইন্টু r1² ইন্টু h1। r1 প্রথম চোঙের ভূমির ব্যাসার্ধ এবং h1 প্রথম চোঙের উচ্চতা। তাহলে এর সঙ্গে অনুপাত হবে দ্বিতীয় চোঙের আয়তন কি, পাই r2² h2। r2 হলো দ্বিতীয় চোঙের ভূমির ব্যাসার্ধ এবং h2 দ্বিতীয় চোঙের উচ্চতা। পাই দুদিক দিয়ে অনুপাত একই জিনিস আছে, উঠে যায়। তাহলে r1²h ইজ টু r2² h2 থাকে। এখন এই r2 আর h2 এর মান আমরা h1 এবং r1 দিয়ে নির্ণয় করেছি, সেই মানগুলোই লিখব। ইকুয়াল টু r1² h1 ইজ টু r2 এর মান কি ছিল, 4r1/3, তাহলে r2 এর স্থানে 4r1/3 লিখলাম। r2 এর স্কোয়ার ছিল, তাহলে এটার স্কোয়ার, ইন্টু h2 এর মান পেয়েছিলাম 2h1, তাহলে ইন্টু 2h1 করে দিলাম। ইকুয়াল টু r1² h1 ইজ টু 4 স্কোয়ার হয় 16, r1 স্কোয়ার বাই 3 9 ইন্টু 2h1। তাহলে এখন দেখো r1² h1 দুদিকেই রয়েছে r1² h1, তাহলে এটা উঠে যায়। অনুপাতে কি পড়ে থাকে, ইকুয়াল টু এদিকে 1:2, এখানে কি পড়ে থাকে 16 ইন্টু 2 32 ভাগ 9।
ইকুয়াল টু 9টা গুণ হবে 1-এর সঙ্গে, তাহলে 9:32। 2 নম্বর প্রশ্নটি দেখো, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবি 4 সেমি এবং এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটি বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র মনে করলাম ও। এখন এই এবি আর এসি পরস্পর লম্ব দুটি জ্যা, তাহলে এবি নিলাম যে জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং এসি জ্যায়ের দৈর্ঘ্য 3 সেমি। এখন বলছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো বিএসি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অর্থাৎ দুটি জ্যা লম্ব হয়েছে, কথার অর্থ কি এই কোণটি অবশ্যই একটি অর্ধবৃত্তস্থ কোণ হবে। তাহলে লিখছি অ্যাঙ্গেল বিএসি সমান 90 ডিগ্রি, ইহা একটি অর্ধবৃত্তস্থ কোণ। এখন অর্ধবৃত্তস্থ কোণ কথার অর্থ কি, এই অ্যাঙ্গেলের বি আর সি এই বিন্দু দুটি যোগ করলে বৃত্তের ব্যাস পাবো। কেন? যেহেতু এটি একটি অর্ধবৃত্ত, দেখো এই অর্ধবৃত্ত হওয়ার কারণে এই বিন্দুটি যোগ করলে আমরা ব্যাস পাবো, তাহলে বিসি হয়ে যাবে ওই বৃত্তের ব্যাস। তাহলে অতএব বিসি হলো বৃত্তের ব্যাস। এখন দেখো এ বি সি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে, যেহেতু এই কোণটি 90 ডিগ্রি, তাহলে এই সমকোণী ত্রিভুজের উপরে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, বা অতিভুজ সমান তাহলে কি হবে, √ওভার হয়ে যাবে। অতিভুজ ইকুয়ালস টু √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই সমকোণী ত্রিভুজে অতিভুজ হলো বিসি, তাহলে বিসি ইকুয়াল টু √ওভার লম্ব স্কোয়ার, লম্ব কি এসি, এসি স্কোয়ার প্লাস ভূমি আছে এবি, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু √ওভার এসি এর মান দেওয়া রয়েছে 3 স্কোয়ার প্লাস এবি দেওয়া রয়েছে 4 স্কোয়ার ইকুয়াল টু √ওভার 3 স্কোয়ার অর্থাৎ 9 প্লাস 4 স্কোয়ার অর্থাৎ 16, অ্যাড করলে হয় 25। তাহলে বা বিসি ইকুয়ালস টু √ওভার 25 ইকুয়াল টু 5 একক। এখন বিসি হলো বৃত্তের ব্যাস, আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ হবে 5/2 ইকুয়াল টু 2.5 সেমি। কোয়েশ্চেন নাম্বার 3, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে অ্যান্সারটা দেখো, এখানে 2 বছরের সরল সুদও দেওয়া রয়েছে এবং চক্রবৃদ্ধি সুদও দেওয়া রয়েছে। তো 2 বছরের সরল সুদ যদি 8,400 টাকা হয়, তাহলে 1 বছরের সরল সুদ কী হবে, 8,400কে 2 দিয়ে ভাগ করতে হবে, ইকুয়াল টু 4,200 টাকা। এখন সরল সুদ কথার অর্থ কি, প্রথম বছরেও এই 4,200 টাকা সরল সুদ এসছে, দ্বিতীয় বছরেও 4,200 টাকা সরল সুদ এসছে। এখন 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্যটা কত একবার দেখে নিই। দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ছিল 8,652 টাকা আর সরল সুদ দেওয়া ছিল 8,400 টাকা, তাহলে বিয়োগ করলে হয় 252 টাকা। এখন লক্ষ্য করো, সরল সুদ হলো প্রত্যেক বছর মূলধনের ওপর সুদ, সুতরাং প্রত্যেক বছর সরল সুদ কিন্তু একই থাকে, 4,200 টাকা সেম থাকবে। প্রথম বছর সরল সুদ 4,200 টাকা, দ্বিতীয় বছর আবার সরল সুদ 4,200 টাকা, তো অ্যাড করলে হয় 8,400 টাকা 2 বছরের সরল সুদ। কিন্তু 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ 8,652, এর থেকে অনেকটা বেশি। কেন? এই যে 252 টাকা বেশি, তার কারণ হলো দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ কিন্তু আর সরল সুদের মতো শুধুমাত্র মূলধনের উপর সুদ হবে না। দ্বিতীয় বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদটা হবে মূলধনের উপরেও সুদ প্লাস তার সঙ্গে এই প্রথম বছর যে সুদটা পাওয়া গিয়েছে তার উপরেও সুদ। তাহলে এই যে 252 টাকাটা বেশি এসছে চক্রবৃদ্ধি সুদ, সেটি হলো এই প্রথম বছরের যে সুদ 4,200, এই টাকাটার সুদ। তাহলে আমরা বলতে পারি 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা, বা 1 টাকার 1 বছরের সুদ কী হবে, 252 ভাগ 4,200 টাকা ঐকিক নিয়ম অনুযায়ী। 100 টাকার 1 বছরের সুদ তাহলে কী হবে, 252 ইন্টু 100 গুণ হয়ে যাবে 100টা ভাগ 4,200, দুটো 0 কেটে যায়, 252কে 42 দিয়ে কাটলে হয় 6, তাহলে 6 টাকা। 100 টাকার 1 বছরের সুদ কথার অর্থ হলো বার্ষিক সুদের হার, তাহলে লিখছি শতকরা বার্ষিক সুদের হার 6 টাকা। অথবা এইভাবে লিখতে পারতাম যে বার্ষিক সুদের হার 6%, শতকরা কথাটা যদি না দিতাম। তাহলে এটা হলো বার্ষিক সুদের হার। আমাদের আরও জিজ্ঞেস করেছে মূলধন।
এখন দেখো 2 বছরের সরল সুদ দেওয়া রয়েছে। তো এই 2 বছরের সরল সুদের সূত্র P/T/100 এই ফর্মুলাটা দিয়ে আমরা মূলধন নির্ণয় করব। তাহলে সরল সুদ I = P/T/100, যেখানে P হলো আসল, R হলো সুদের হার, T সময়। বা সরল সুদ দেওয়া রয়েছে 2 বছরে 8,400 = P × R এখনই নির্ণয় করলাম 6% × T 2 বছর বাই 100, বা P × 6 × 2 কী হয়ে যাবে, এর সঙ্গে 100 গুণ, বা P = দেখো এদিকে 6 × 2 গুণ রয়েছে, তাহলে ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে। বা P = কী হলো, এটাকে 6 দিয়ে কাটলে হয় 14, 4টে শূন্য বসিয়ে দিলাম, 2 দিয়ে কাটলে 7, তাহলে 70,000, অর্থাৎ মূলধনের পরিমাণ 70,000 টাকা। কোয়েশ্চেন নাম্বার 4, যদি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1² r = b²/ac। এর অ্যান্সার দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে, তো বীজদ্বয়ের অনুপাত দেওয়া রয়েছে 1:r। এখান থেকে আমরা লিখতে পারি, মনে করি বীজদ্বয় আলফা এবং আলফা আর। কেন এমন লিখলাম, আলফা এবং আলফা আর এর অনুপাত করলে কি হয়, আলফাটা উঠে গেলে 1:r, তো এখানে আলফাটা হলো একটি ধ্রুবক। এখন আমরা বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি জানি, আলফা + আলফা আর = হয় -(x) এর সহগ বাই x² এর সহগ, তাহলে -b/a। বা এই দুটো থেকে আলফা কমন নিলে আলফা × 1 + r = -b/a। বা আমরা যদি স্কোয়ার করে দিই উভয় পক্ষে, তাহলে আলফা স্কোয়ার হয়ে যাবে × 1 + r² = স্কোয়ার করলে প্লাস হয়ে যায় b/a² অর্থাৎ b²/a²। বীজদ্বয়ের আরও একটি সূত্র কি ছিল, বীজদ্বয়ের গুণফলের সূত্র, তাহলে আলফা × আলফা আর = c/a হয়। বা আলফা স্কোয়ার আর = c/a, বা আলফা স্কোয়ার = c/r, এই আরটা ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। এখন এই 1 নম্বর সমীকরণে এই আলফা স্কোয়ারের জায়গায় যদি আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে পাওয়া আলফা স্কোয়ারের মানটি বসিয়ে দিই, তাহলে 1 নম্বর সমীকরণে আলফা স্কোয়ারের মান বসিয়ে পাই, তাহলে আলফা স্কোয়ারের স্থানে লিখলাম c/r × 1 + r² = b²/a² লিখে দিলাম। বা 1 + r² ভাগ আর, এই শুধু আরটাকে রেখে দিলাম, আর c/a সমানের ডান সাইডে গেলে উল্টে যাবে, a/c হয়ে যাবে। বা 1 + r²/r = a দিয়ে a² কাটলে একটা a পড়ে থাকে, তাহলে b²/ac। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত লিখে দিও। কোয়েশ্চেন নাম্বার 5, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত বইয়ের উপপাদ্য নম্বর 33, পেজ নম্বর 60-তে রয়েছে। এটি তোমরা লিখে দিও, এবং যদি না বুঝতে পারো তাহলে আমি পরে অবশ্যই ভিডিও বানিয়ে দেব। কোয়েশ্চেন নাম্বার 6, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত? একটি লম্ববৃত্তাকার চোঙ দেওয়া রয়েছে, উচ্চতাটা ধরে নিলাম h, এবং এই চোঙের ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম r। তাহলে মনে করি চোঙের উচ্চতা h ডেসিমিটার এবং ব্যাসার্ধ r ডেসিমিটার, যেহেতু ডেসিমিতে দেওয়া রয়েছে। প্রশ্ন অনুযায়ী কি বলেছে, চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে h = 2r। সেক্ষেত্রে চোঙের আয়তন কি হবে, চোঙের আয়তনের সূত্র হলো πr² ঘনডেসিমি। তাহলে পাই × r² × h এর স্থানে লিখছি 2r, যেহেতু উচ্চতা ছিল ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে হয়ে গেল এটা কি, সমান 2πr³ হয়ে গেল ঘনডেসিমিটার। এখন বলছে যদি উচ্চতা 6 গুণ হতো, অর্থাৎ h যদি 6 × r হতো, ভূমির ব্যাসার্ধের 6 গুণ, সেক্ষেত্রে চোঙের আয়তন কি? চোঙের আয়তনের সূত্র আবারও আমরা বলছি πr²h = এখন h এর স্থানে লিখব 6r, তাহলে পাই × r² × 6r = 6πr³ ঘনডেসিমি। কোয়েশ্চেনে বলেছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন এত ঘনডেসিমি বেশি হতো। শর্তানুসারে 6πr³ - 2πr³ = 539, মাইনাস করলে হয় 4πr³
ইকুয়াল টু 539 বা আর কিউব ইকুয়াল টু 539 ভাগ 4 পাই হয়ে যাবে। 4 পাইটা যেহেতু এদিকে গুণ রয়েছে, আর কিউব ইকুয়াল টু 539 ভাগ 4 পাই ছিল, তাহলে 4 ইন্টু পাই কথার অর্থ 22 ভাগ 7, তো এই 7টা লবে চলে যাবে। তাহলে 539 ইন্টু 7/4 ইন্টু 22। এখন 539কে 11 দিয়ে কাটলে হয় 49, আর 22কে 11 দিয়ে কাটলে 2। 49কে লিখতে পারি 7 ইন্টু 7 ইন্টু এই 7টাকেও লিখলাম, ভাগ 4কে 2 ইন্টু 2 হিসাবে লিখলাম এবং এই 2টাকেও পাশে লিখে দিলাম। বা আর কিউব ইকুয়াল টু, তাহলে দেখো 7 3বার রয়েছে এবং 2 3বার রয়েছে, তাহলে আমরা এটাকে 7/2 এর কিউব বলতে পারি। তাহলে আর কিউব ইকুয়াল টু এলো 7/2 এর হোল কিউব, বা আর এর মান কি আসবে 7/2। সুতরাং আর অর্থাৎ চোঙের ব্যাসার্ধ এলো 7/2 ডেসিমিটার। চোঙের উচ্চতা কি বলেছিল, ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r ছিল, তাহলে চোঙের উচ্চতা হবে 2r ডেসিমি ইকুয়াল টু 2 ইন্টু আর এর মান 7/2 ডেসিমি, 2 কেটে যায় 7 ডেসিমি, অতএব চোঙের উচ্চতা 7 ডেসিমি। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। ভালো থেকো সবাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। আর এই চ্যানেলে নতুন হলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।